বিশালগড়কে বন্যার কবল থেকে বাঁচাতে বিজয় নদের পার বরাবর 3 কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক বাঁধ নির্মাণ করা যায় কিনা আমি ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। বাঁধ নির্মাণের মাধ্যমে নদীর জল নিয়ন্ত্রণে রেখে আগামী দিনে এই ধরনের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অনেকটা সম্ভব হবে। বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর নব্যতা বৃদ্ধি করতে হবে। তাই আমি হাউসের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। ধন্যবাদ, নমস্কার। माननीय स्पीकर से যেহেতু নদী ভাঙ্গনের বিষয়টা এখানে এসছে, তো আমি এর আগেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আমি চিঠি বা ভার্বেলি আমি অনেকবারই কথা বলেছি। কুমারঘাটে দেও এবং মনন এই দুইটি নদী তার মিলন হয়েছে কুমারঘাট শহরের মাঝখানে। তো যেটা আমরা লক্ষ্য করেছি যে প্রতি বছর বর্ষাকালীন সময়ে যখন নদীর জল বাড়ে, তো কুমারঘাট শহরের যে পার্টটা রয়েছে বা যে সাইড রয়েছে প্রতিনিয়ত সেটা ভাঙছে এবং সাম্প্রতিককালে অনেকটাই ভেঙে গিয়েছে। তো কুমারঘাট শহরের যে দেওনদী, মানে কুমারঘাট কৈলা শহরের যে ব্রিজটা রয়েছে, গত 2 বছর ধরেই ব্রিজের একটা অংশ প্রায় মাটি সরে গিয়েছে। সেই বিষয়ে আমি বারবার কথা বলেছি। যথারীতি আজকে থেকে 3 বছর আগে একটা টেন্ডার সেখানে করা হয়েছিল, জানি না সেটা পরবর্তী সময় ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি কোনো কারণে এই ব্রিজের অংশটা যদি ভাঙে, তাহলে ব্রিজটাও ভেঙে পড়ে যাবে, পাশাপাশি সমস্ত নদীর জল শহরের ভেতরে ঢুকে যাবে। এইভাবে 91 মাইল থেকে দেব এবং মনোনদীর যে সঙ্গমস্থল, এই যে প্রায় 2.5 কিলোমিটার জায়গা হবে শহরের যে অংশটা, যদি অতি সত্বর কোনো প্রোটেকশন না করা হয় বা দেওয়া যায়, তাহলে আমার মনে হচ্ছে যে কুমারঘাট শহরটাকে আগামী দিনে বাঁচানো খুবই কষ্টকর হবে এবং কঠিন হবে। অতএব অতি দ্রুততার সঙ্গে যেন কুমারঘাট শহরকে বাঁচানোর জন্য বা শহর এলাকায় যারা বসবাস করছেন, যারা পরিবার রয়েছেন, তাদের বাড়িগুলোকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা বা তার একটা প্রোডাকশনের ব্যবস্থা অবশ্যই সেটা করা প্রয়োজন আমি মনে করি। সেই বিষয়ে আমি আজকে যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ আমি করছি যে এই কুমারঘাট শহরের কথা মাথায় রেখে এবং শহরবাসীর কথা মাথায় রেখে যেন যত দ্রুত সম্ভব সেটাকে একটা ব্যবস্থা নেওয়া। কারণ প্রতি বছরই 2-3 বার জল বাড়ছে, মানে ফ্লাড হচ্ছে। যেহেতু দুইটি নদীর মিলন, সেখানে দুটি নদীর জল যখন আসছে অটোমেটিকলি জলটা ফুলে যাচ্ছে, আর একটা বার ক্রমাগত সেটা ভেঙে যাচ্ছে। তো সেইটাকে বাঁচানোর জন্য একটা বিহিত ব্যবস্থা করা। আমি যখন ওয়াটার রিসোর্স দপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, ওনাদের বক্তব্য ছিল যে অর্থের যে বিষয়টা, আমি বলবো যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ অর্থের ব্যবস্থা না হয়, তাহলে SDR এর থেকেও যদি অতি সত্বর সেটাকে টেন্ডারের মাধ্যমে বা যে কোনোভাবে যদি এটা প্রোডাকশন দেওয়া হয়, তাহলে কুমারঘাট শহরটা বেঁচে যাবে। তাই আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ স্যার। প্রসঙ্গে কাকরামনে ব্যাপকভাবে কয়েকটা জায়গা এমনভাবে ভেঙেছে, যদি এগুলিকে প্রোডাকশনের জন্য ব্যবস্থা করে না হয়, তাহলে আগামী দিনে এইবার তো আমতলী, শালগড়া কয়েকটা গ্রাম এই গোমতীর ভাঙনে শেষ হয়ে গেছে। শালগড়া থেকে শুরু করে কাকরামন এরিয়ার মধ্যে আর তো কিশোরগঞ্জের শেষ সীমানা অর্থাৎ সোনামুড়া বর্ডার পর্যন্ত 2 সাইডে এমন অনেকগুলি বাড়ি গোমতী ভেঙে নিয়ে চলে গেছে। এবার বাঁধগুলি এবার 2টা জায়গায় ভেঙেছে, যার ফলে কুশাপাড়া পুরা পঞ্চায়েতটা জলের নিচে ছিল, এখনো তারা বাঁধের উপরে আছে। তো এই বাঁধটা অনেক আগে বাঁধা হয়েছে। আমার একটা প্রস্তাব হলো এখানে
পাশে যেটা নদীর দিকে সাইডটা, এই বোল্টার দিয়ে যদি সাইডটা না দেওয়া হয়, অনেক আগে যে কোনো জায়গা দিয়ে আগামী দিনে কোনো বন্যা হলে পরে সেটা ভেঙে যেতে পারে। এক, দুই নম্বর হচ্ছে যে নদীটা দিয়ে জল যাওয়ার পথে রানীছড়া বলে একটা জায়গা আছে, এটা কাকরাবন এবং রানীর মাঝখানে একটা রাস্তা আছে, যে রাস্তাটা এইবার অন্তত কমপক্ষে 30 মিটার, রাস্তাটার কোনো চিহ্ন নেই। এই জলটা যেতে না পেরে রাস্তা ভেঙে কাকরাবন বাজার পর্যন্ত ডুবে গেছে। এটা ঘুরে এইভাবে কাকরাবন হয়ে ঘুরে জলটা এসছে। অর্থাৎ গোমতী নদী যেটুকু আছে আমাদের 7 থেকে 8টা পঞ্চায়েত, এই বাঁধটা যদি আরেকটু পোক্ত করা না হয়, তাহলে আগামী দিনেও যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ বৃষ্টি হয় এই ধরনের, তাহলে অনেক ক্ষতি হবে। এবং আমার একটা প্রস্তাব হচ্ছে যে কাকরাবন থেকে যেটা মির্জা যাওয়ার রাস্তা, সেখানে যদি একটা মিনি স্লুইস গেট করা হয়, তাহলে রাস্তাটাকে রক্ষা করা যাবে। তা না হলে যত কিছুই করা হবে, রাস্তাটা ভাঙবে এবং জলটা যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে রাস্তাটাও তো প্রোটেকশন দেওয়া যায়। তার জন্য একটা মিনি স্লুইস গেট যদি করা যায়, তাহলে রাস্তাটা যেমন বাঁচানো যাবে, তেমনি কাকরাবনে জল ঢোকাটাও বন্ধ হবে। প্রায় আমাদের 17টা পঞ্চায়েতের মধ্যে 15টা পঞ্চায়েত এবার ফ্লাড অ্যাফেক্টেড হয়েছে, তার মধ্যে গোমতী হচ্ছে মুখ্য কারণ। এবং দুটো বাঁধ ভাঙার ফলে এই গ্রামগুলি প্লাবিত হয়েছে। যদি বাঁধগুলি না হতো, তাহলে আরো কিছু হয়তো গ্রাম রক্ষা করা যেত। সুতরাং আমার একটা বক্তব্য হচ্ছে, নতুনপুরের বাঁধ যেমন দেখেন, তেমনি পুরো বাঁধে নদীর ভেতর সাইডটা, তাইলে যদি বোল্টার দিয়ে নেট দিয়ে এটাকে প্রোটেকশন করা যায়, কিছু কিছু জায়গা আছে আর একটু উঁচু করা যায়, আগামী দিনে এই সমস্যা থাকবে। ধন্যবাদ স্যার। আপনার মাধ্যমে আমি বিশেষ করে আমাদের পয়েন্ট সম্পর্কে সবারই জানা, এটা ফ্লাড সারা বছর যেটা নদী ভাঙন বিরাট সমস্যা হয়ে যায়। বিশেষ করে আমার কল্যাণ তাই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ কল্যাণপুরের একটা পঞ্চায়েত গিলাদি যদিও দুটা পার্ট হয়ে গেছে, সেটা আমাদের সরকার আসার পরেই দক্ষিণ গিলাদি বোর্ডার সেন্টার করে সেটাকে রূপ করা হয়েছে। তারপরে গিলাতুলিকাও সভা আজ পর্যন্ত পারা যায়, পাতেখা, পশ্চিম গিলাতুলি, দক্ষিণ দুর্গাপুর এবং বিশেষ করে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এমন একটা জায়গা দাঁড়িয়েছে পয়েন্টের পাশে একটা ছড়া রয়েছে, যে কোনো মুহূর্তে সেই বিদ্যালয়ের অবলম্বন একদম বিল্ডিং এর কাছাকাছি চলে এবং চেপটি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আমাদের বিধানসভা। হ্যাঁ, এবং ইদানিং সত্য মানে কয়েকদিন আগে একটা টেন্ডার হয়েছে বোর্ডারে, একটা কমলনগর বসবাতে একটা চেপটি যুক্ত পরিসরে টেন্ডারটি হয়েছে, যদিও সেটা আরো বৃহৎ আকারে করা প্রয়োজন হতে পারে, সেগুলো আটকানো সম্ভব। যেহেতু এখানে একটা সুকান্তবাবু সেই দৃষ্টি আকর্ষণীয় দৃষ্টি এনেছে, সেই হিসেবে আমি বলছি এই টোয়াই নদী সম্পর্কে বিশেষ করে একটু নজর দেওয়ার জন্য। কারণ টোয়াই নদীটা কখন কোন দিকে যাচ্ছে, অনেকগুলো বাড়ি অলরেডি বাড়ি আজকে না আরো 10 বছর আগে থেকে 10 বছর আগে 20 বছর তারপর ফেলে অন্যত্র যেতে হয়েছে। ঢাকা বাড়ি সব নদীর তলায় পড়ে, দেরিকাপুর, হ্যাঁ, বাগান বাজার, বিস্তীর্ণ। এটা তো যদি আলাদাভাবে একটু চিন্তাধারা করার জন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ রাখবো যে বিষয়গুলো টোয়াই নদীর বিষয়ে যেভাবে নদী ভাঙন চলছে আগামী দিন মানে যদি রূপ না করা বিপদের সম্মুখীন প্রত্যেকটা পরিবার। তাই আমি বিশেষভাবে আমাদের সরকার সেখানে কাজ করতেছে, বললাম পরিবার একটা ভাঙন ভুল হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এইবারও যাতে বাড়ও হয়েছে, বাস ছাড়াও বাইরে ভাঙন অব্যাহত হয়েছে, এই জায়গায় সেই বাইরে ভাঙন করতে আলাদা নজর দেওয়া তার অনুরোধ করছি। মাননীয় স্পিকার স্যার, মাননীয় স্পিকার স্যার, আপনার মাধ্যমে যে নদী ভাঙন নিয়ে কথা উঠেছে, আমার ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের যে গোমতী নদী, সেটা লাস্ট প্রান্ত সোনামুড়াতে একদম বর্ডার এলাকায় আমার একটা গ্রাম পঞ্চায়েত আছে, দুর্গাপুর পঞ্চায়েত। তো সেই বেড়িবাঁধের ভিতরে আমার প্রায় 150 থেকে 200 পরিবার আছে। এইবার বন্যায় আমরা 8 থেকে 10 দিন এই 200 পরিবারের সবাইকে আমরা রিলিফ ক্যাম্পে রেখেছি। 10 দিন পর্যন্ত ছিল ওনারা, কারণ এই নদীর জল কমেনি। তারপর যখন এই যে দিন বন্যা হলে এরপর এই দিনই রাত্রেবেলা এই দুর্গাপুরের মানুষ এবং আমি সহ আমার এসডিএম সাহেব সহ আমরা পুরো রাত্র পাহারা দিয়ে রেখেছি। ওইখানে একটা ক্লাব আছে
ওইটার কাজ দিয়ে নদীটা ভাঙার জন্য, এই যে আইনটা ভাঙার জন্য প্রায় ভেঙে গিয়েছিল যদি এসডিএম সাহেব এবং ডিপার্টমেন্টের ওনারা তৎপরতা না করতো, গ্রামবাসীরা তৎপরতা না করতো। যদি ভেঙে যেত তাহলে পুরো সোনামুড়া টাউনটাই জলের তলায় ডুবে যেত। যাই হোক, এখন যখন জল কমেছে, মাননীয় স্পিকার স্যার, এখন ওই যে নদীর ভিতরে যে 150 থেকে 200 পরিবার, 4-5টা বাড়ি নদীর ভেঙে নদীতে চলে গেছে। তো আমি ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করব, এখানে যদি 300 থেকে 500 মিটার জায়গার মধ্যে আমরা বোল্ডার দিয়ে সেটগার্ড করি, তাহলে আগামী দিনে এই যে বড় আতঙ্কটাই থাকবে না। কিন্তু এটা লাস্ট প্রান্তে, সোনামুড়ার লাস্ট প্রান্তে, একদম বর্ডার এরিয়াতে আমার পঞ্চায়েত দুর্গাপুর। দয়া করে আপনার মাধ্যমে আমার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো, 3 থেকে 500 মিটার জায়গা যদি আমরা বোল্ডার দিয়ে রক্ষণাবেক্ষণ করি বা সেটগার্ড করি, তাহলে আমাদের 150 থেকে 200 পরিবার আতঙ্ক থেকে বেঁচে যাবে আগামী দিনে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কমলাসভা বিধানসভা এনএস শেখিরপুর সিনাই নদীর ভাঙ্গনে ফুলতলি এবং পাণ্ডবপুর গ্রাম পঞ্চায়েতে কমসে কম 1000 জমি নষ্ট হয়েছে। তো কৃষি দিক দিয়েও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সিনাই নদীর ভাঙ্গনে আমাদের একটি ফুলতলি গ্রাম পঞ্চায়েতে গাবতলি একটা গ্রাম আছে, এখানে যে ভাঙনে অনেক ক্ষতি হয়েছে। তারপর ওইখানে যদি প্রোডাকশন বা সিএসপির ব্যবস্থা করা হয়, তাহলে অনেক কৃষকদের অনেক উপকৃত হবে। তারপর রাধানগর এবং কুনাপন গ্রাম পঞ্চায়েতে পাহাড় থেকে জল এসে অনেক বাড়িঘর জল উঠেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। 2টো ব্রিজ ভেঙে গেছে, ছোট ছোট ব্রিজ। তো এগুলাও যদি তাড়াতাড়ি মেরামতের ব্যবস্থা করা হয় এবং যে কুনাপন এবং রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে টিলা থেকে অনেক উঁচু জায়গা থেকে যে জল এসেছে, তো অনেক বাড়িঘরের ক্ষতি হয়েছে, অনেক ঘর ভেঙে গেছে। তো ওইগুলো আমরা রিপোর্ট হয়েছে। তো আগামী দিন যদি ওইগুলো ওইদিকে দেখা যায় যে সিনাই নদী এবং যে টিলা ভূমি আছে, ওইদিকে যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং ওই দিক যদি দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে। আমি আপনার মাধ্যমে ভারপ্রাপ্ত মন্ত্রীকে কিছু অনুরোধ করতে চাইব। আমার এরিয়া যেমন টাকারজলা এরিয়া, রংপুর জেলার বৃদ্ধি বাজার হইতে টাকারজলা অবধি যেহেতু নদী ভাঙন নিয়ে কথা হচ্ছে, নদী ভাঙন অ্যাকচুয়ালি ইজ এ বার্নিং ইস্যুস। এই ফ্লাডের পরে সব দেখা গেছে যেখানে নদীগুলো আছে অলমোস্ট কিন্তু যে স্পিডটা এটা চলে গেছে আরেকটা দিকে। তো আমি দেখেছি আমার এরিয়াতে একটা বুড়িমা নদী আছে। এই বুড়িমা নদীটা এখন যার ফ্লাডের পরে প্রায় এখন 5 কিলোমিটার আছে, 5 কিলোমিটার মতো হবে। সব নদীগুলোর রাস্তাগুলা, বাড়িগুলা সব অলমোস্ট ফিনিশ লাইন। তো ওইখানে যদি এখন থেকে যদি প্রোটেকশন না করি, এখন যদি মিনিমাম বর্ডার দিয়ে যদি না করি, দুটো সাইডে কিন্তু অনেক চলে গেছে। আমার টাকারজলা এরিয়াতে মোটামুটি উঁচু জায়গা, কিন্তু সেই জায়গাটিও কিন্তু লাস্ট ফ্লাডে এমন ফ্লাড হয়েছে, নদী ভেঙে সব প্রায় একটা বেশি আছে আমার টাকারজলাতে অনেক প্যানিক হয়েছে, যেখানে নদী ভেঙে সব জলগুলো ঢুকে গেছে এই গ্রামের উপরে। ওইখানেও আমরা কিন্তু বোট দিয়ে নৌকা দিয়ে লোক টানতে হয়েছে, মানে বাতেই পারে এরকম জায়গাতে জল ঢুকে যাবে, তো সেরকম জায়গাতে জল ঢুকে গেছে। তো মানে অনেকগুলো জায়গা আছে, অনেক স্কুল আছে যেটা নদীর পাশে যেটা স্কুল আছে, ওরা কিন্তু অলমোস্ট ড্যামেজ হতে যাচ্ছে। অনেক রাস্তা আছে আর অনেক ব্রিজ আছে, যে ব্রিজটাও কিন্তু এখন যদি না করি, তাহলে সেই বড় বড় যে ব্রিজ বানানো হচ্ছে, এইটাও কিন্তু আগামী 5 বছর বা 2-3 বছর থাকবে, মানে নাও থাকবে, এরকম কন্ডিশন হচ্ছে। তো আমি ডিএম সাহেবের সাথে কথাও হয়েছে,
তো আমি মন্ত্রীর কাছে এটাই অনুরোধ করবো, যদি এইগুলো এখন থেকে যদি প্রোটেকশন করতে পারি তাহলে আগামী দিনে আমরা কিন্তু এই বিরাট একটা সমস্যা থেকে আমরা কিন্তু এখন মোটামুটি সেগুলো আসতে পারি। এটা না করলে কিন্তু আমাদের আগামী দিনে আরো ক্ষয়ক্ষতি হতে পারে। আর এখন কিছু বৃষ্টি আসলেই অনেকবার চলে যাবে। আমিও নিজে গিয়ে ভিজিট করেছি, কিন্তু অনেকবারই অলমোস্ট ড্যামেজের দিকে আসতে হবে। তো আমি রিকোয়েস্ট করবো মাননীয় আপনার অধ্যক্ষ মাননীয় মন্ত্রীকে আমি জানাবো যেটা এটা অতি সত্ত্বর এটা একটু দেখার জন্য ইমপ্লিমেন্টেশন বা টেন্ডার দিয়ে একটা সলিউশন আনা যায়। বাস এই মাননীয় স্পিকার স্যার, এখানে 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি দপ্তরের কাছে অনুরোধ করবো, বিশেষ করে মৌরির অববাহিকা এর মধ্যে 5টা গ্রাম এবার খুব তছনছ করে দিয়েছে বর্ষা। এর মধ্যে আছে কলাবাড়িয়া, মনোরমুখ, চিত্তলি। এখানে ব্যাপকভাবে ফসলের জমি যেমন ক্ষতি হয়েছে মৌরির অববাহিকা, তেমনি আমাদের রামঠাকুরপাড়া, আমলাপাড়া, দক্ষিণ বিলোনিয়া, তালুকদারপাড়া, নন্দীপাড়া এই 8টা গ্রাম রক্ষা করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে এই জায়গাগুলো রক্ষা করার জন্য ব্যাপক বাঁধ সেখানের মধ্যে তৈরি করা দরকার। এবং বিশেষ করে শহরকে রক্ষা করা একটা বিরাট প্রশ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে, কারণ এবারেও খুব আতঙ্কের মধ্যে মানুষ সেখানের মধ্যে ছিল। একদিকে বাংলাদেশ তার গুলি তাকে রোধ করার জন্য একসময় বাঁধ তৈরি হয়েছিল, কিন্তু এত ভয়াবহ বর্ষা এই পরিকল্পনা নিয়ে বাঁধ সেখানে তৈরি করা হয়নি। সেদিক থেকে আমি এটা বলবো যে এই বাঁধ নির্মাণ যদি পরিচালনা না পারি তাহলে এই গ্রামগুলোকে আমরা রক্ষা করতে পারবো না। এই ব্লক হোক, হোল্ডার হোক, সেটা কিভাবে করবেন টেকনিক্যাল তারা ভালো বুঝবেন। আমি একটা অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে এই এলাকাটাকে ঠিক করার জন্য। ভিজিট না করলে বিষয়টা হয়তো সেভাবে বুঝতে পারবেন না। বিশেষ করে এবারের ভাঙন এত ভয়াবহ সেখানের মধ্যে ছিল, সেজন্য আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে ভিজিট করার জন্য এবং এই সম্পর্কে একটা পরিকল্পনা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। মাননীয় স্পিকার মহোদয়, আমার নিজ বিধানসভা সুরমা বিধানসভা। সুরমা বিধানসভা ধলাই নদীর তীরবর্তী এলাকা। আর এই বিধানসভায় যখনই ওই ধলাই নদীতে জলের স্তর বেড়ে যায় সেই সময় আমার নিজ বিধানসভায় 3টি পঞ্চায়েত দেবীচড়া, মেথিরমিয়া, হালুনি, এই 3টি পঞ্চায়েতে প্লাবিত হয়। এবারও যে বন্যা হয়েছে সেই বন্যায় 3টি পঞ্চায়েত প্লাবিত হয়েছিল এবং এই 3 পঞ্চায়েতে অধিকাংশ নাগরিক শিবিরে যেতে হয়েছিল। প্রায় 4 দিন ওরা শিবিরে ছিলেন। আমি আপনার মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের নিকট অনুরোধ রাখবো যে এই যে 3টি পঞ্চায়েত এলাকা রয়েছে আর সেই ধলাই নদীর তীরবর্তী যে জায়গাটুকু নদীতে যেহেতু নদীর নাব্যতা কমে গেছে তার জন্য সংস্কার প্রয়োজন। তৎসঙ্গে যেহেতু এই এলাকাগুলো আমাদের ঘর বাড়ি রয়েছে এবং সঙ্গে 1-2টি বিদ্যালয়ও রয়েছে, হয়তো সামনে যদি এগুলো মেরামত না করা হয় এবং নদীতে যদি বাঁধ দেওয়া খুবই প্রয়োজন। যদি আমরা নদীতে বাঁধ দেওয়া হয় তাহলে এই 3টি পঞ্চায়েতকে রক্ষা করা যাবে এবং বিদ্যালয়গুলো রক্ষা করা যাবে। তাই মাননীয় মন্ত্রী মহোদয়ের আমি আবেদন রাখবো যত তাড়াতাড়ি সম্ভব বাঁধের ব্যবস্থা করা হয়। অবিভক্ত কৈলাসর ব্লক, এখানে মনু নদী এবং এই উন্নত এই এরিয়াতে 100 কিলোমিটার লম্বা সেই বাদে দেখা যায় 40 বছর 50 বছর আগে সুইচ গেট, লোয়ার সুইচ গেটটা মেরামত হয়, যার ফলে এবার বন্যাতে দেখা গেছে সুইচ গেট দিয়ে জল ঢুকে কৈলাসর গ্রাউন্ডটা প্রায় জলমগ্ন হচ্ছে এবং সেখানে জলটা পাম্প দেওয়া ইয়ে করবে। সুইচ গেটকে মেরামত বিশেষ প্রয়োজন। আর 2 নম্বর, যখন ডিপার্টমেন্ট থেকে প্রপোজাল আসে বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন বা সবাই স্টেট গভর্নমেন্ট থেকে তাড়াতাড়ি টাকাটা স্যাংশন করা দরকার যদি করাইতে হয়, কারণ ফ্লাডের সময় কাজ শুরু হয়ে যায়। ফ্লাড আসলেই একটা বোল্ডার
আপনাদের কাছে নজর আনতে চাই আপনার মাধ্যমে সঠিক টাইমে বাঁধ যাতে মেরামত করা হয় এবং ওই সুইচ গেটগুলো যাতে রিপ্লেস করা হয়। স্যার স্যার আপনার বক্তব্যে ডিস্টার্বেশন তো বলছি যে আমার বিধানসভা হাওড়া নদী যে বিধানসভাটা হাওড়া নদী মানে চারিদিকে বলতে পারি এবার বর্ষা আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের যে প্রথম যে শুরু হয়েছে বঙ্গাঘাট থেকে শুরু যে পঞ্চমী বাজার আড়িয়া সেখানে কয়েকটা পুরনো দোকান এই দোকানগুলো এখন নদীর গর্ভে যাওয়ার পথে পাশাপাশি আমি লক্ষ্য করতে পেরেছি আমাদের বিদ্যাসাগর চমুনি সেখানে একটা বিভিন্ন লেন সেখানে অনেক পুরনো বসতবাড়ি বড় বিল্ডিং নদী তো এদিকে ছিল না নদী একটু গড়ে আটকে থাকে তো এখন এই বিল্ডিংগুলো দেখছি আস্তে আস্তে মানে কিছুদিনের মধ্যে নদী গড়ে চলে যাবে পাশাপাশি আমি লক্ষ্য করতে পশ্চিম পদার্থ আমরা ঠাকুর বলি পশ্চিম পদার্থ যেখানে সেই এলাকাগুলোর মধ্যে এখন এমন জায়গায় যাবে মানে ভাঙন শুরু হয়েছে যে আগামী দিন এখানে মানুষ বসবাস করে কঠিন দাঁড়াবে আমরা যখন এলাকায় যাচ্ছি আমাদের এই রিয়ার ফ্রন্টের থেকে এই বোর্ডার তৈরি করে নদী রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না যদি আমরা রিয়ার ফ্রন্টের থেকে এই কাজ করি তাহলে আমরা অন্য কাজ ঠিক কি করে করবো তা আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডিস্টার্বেশন করে বলবো যে যাতে ওই সমস্যাগুলো উনি খুব নজর দিয়ে দেখেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমেই মাননীয় সদস্য শ্রী সুকান্তদেব মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ বিষয় আনলাম নদী ভাঙন। খোয়াই নদীর আমি বলছিলাম যে খোয়াই নদীর ভাঙন এটা একেবারে তেলিয়ামগঞ্জ থেকে শুরু করে আমাদের খোয়াই শহর পর্যন্ত প্রায় গোটা খোয়াই জেলার উপর দিয়ে একটা বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে এই নদীটা বয়ে এবং এটা যদি আবার বন্যার সময় না, এটা প্রতি বর্ষার সময় আমরা দেখি এই নদীর একটা ভাঙন হয় এবং এর ফলে বহু বাড়িঘর এগুলি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক এখন দেখি না, যাই হোক আমি এই প্রসঙ্গে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে সাম্প্রতিক বন্যায় আপনার যেটা নজরে আসে খোয়াই নদীর বিস্তীর্ণ এলাকায় ভাঙন, তার পাশাপাশি আমি নির্দিষ্টভাবে যেটা বলতে চাই খোয়াই শহরের একেবারে পার্শ্ববর্তী এলাকায় শহর এলাকা সেখানে বাংলাদেশ ওই পাড়াটা একটা বিরাট অংশের জমি নদীগর্ভে তলিয়ে গেছে বলে ওই এলাকাটাকে রক্ষা করতে গেলে খুব তাড়াতাড়ি সেখানে দপ্তরকে ভূমিকা নিতে সেখানে উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে খোয়াই শহরের পাশে দিয়ে যে নতুন হাইওয়েটা তৈরি হবে, এই হাইওয়েটা তৈরি হওয়ার ফলে আমরা দেখলাম এটা একটা বাঁধের মতো স্বাভাবিকভাবে নদীর জলটা আগে যেভাবে ধানক্ষেতের উপর দিয়ে যখন নদী বিপদ সীমার উপরে উঠে যাবে, যখন নদীর জলটা বয়ে যেতে পারছে এবং একটা জায়গায় আটকে যাচ্ছে, তারপর যেখানে নদীর উপর বৃষ্টা তৈরি হলো শহরের দ্বারা সেই জায়গায় আমরা দেখলাম যে নদীর জলটা আটকে যাওয়ার পরে পার্শ্ববর্তী যে গ্রাম সোনারপুরা জামিরা এই এলাকাগুলি তার মধ্যে সেখানে প্লাবিত ফলে ওই জায়গাটার মধ্যে ওই এলাকার মধ্যে একটা বাঁধ তৈরি করা যায় এই বিষয়টা দপ্তরকে বিশেষভাবে দেখবার জন্য আমি অনুরোধ করব। পাশাপাশি এবার আমাদের শহরেরও ভিতর থেকে মানে বাঁধের ভেতর থেকে জল দেয় কিছু কিছু বাড়ায়, তার মূল বিষয়টা হচ্ছে স্কুলগুলি মেরামত করা হচ্ছে। এই বিষয়গুলি সম্পর্কে দপ্তর যেন সেখানে নজরদারি করে, বিশেষ করে খোয়াই শহরের বড়া নদী আমলাপাড়া ইত্যাদি এলাকায় আমরা দেখলাম যেটা সাধারণত হয় না, এবার এসব এলাকাতে জল তার কারণটা হচ্ছে জলের ওই মেশিনগুলি ঠিক মতো কাজ করছে। ফলে দপ্তরকে সমস্ত বিষয়গুলো
একটা মিলে একটা টিম করে আমি দেখলাম যে ট্রেজারি বেঞ্চের থেকেও সারা ত্রিপুরা রাজ্যের বিভাগ নিয়ে বক্তব্য আছে। তাইলে আমি এখানে কোনো আহত করতে চাই না, আমি বলবো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমি করতে চাই। আপনারা জানবেন আমি যে কথাটা বলছি আমাদের এখানে আমি বলবো আমি গণমাধ্যমের সম্মুখে প্রথম বলি রামপুর গার্লস স্কুল পর্যন্ত এখানে আছে বাঁধ আছে। এখান থেকে রামপুর যার সময় এখান থেকে যদি নদীর পাড় দিয়ে পাড়টা ওই কলেজের পিছন দিয়ে আপনি করেছেন এই কলেজে আমি পিছন দিয়ে গিয়ে এখান থেকে ডাইরেক্ট চন্দ্রপুর পর্যন্ত যদি পাড়টা যায় এই বিস্তীর্ণ এলাকা বেঁচে যায় প্রায়। আর দ্বিতীয় কথা এখানে বোল্ডারের কথা একজন আমাদের মাননীয় সদস্য বলেছেন, বিরোধীও বলেছেন, বোল্ডারটা আপনার শীতকালে দেওয়া আর বর্ষাকালে একদিকে এখানে কিছু হয় কি না হিসাব টিকাটা মন্ত্রী আদৌ দেখবে। আমি যেটা বলছি বা দেখবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি আমাকে ডিফারেন্স করতে পারবেন না, করবেন না, চেষ্টা করুন। I know you more than 40 years, if not more. আমি আপনাকে বলি মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা হলো এখন বলা হচ্ছে জাতীয় বিপর্যয়। এই যে ফ্লাডটা হলো মানুষ মারা গেল, they cannot deny their responsibility. You also you should not be you should not be the party of the Chhattisgarh. You should be neutral. I am telling you frequent. আমি যেটা বলছি যে প্রত্যেকটা নদী নাব্যতা কমে গেছে, এগুলোকে দেখতে হবে এবং ওভারঅল ত্রিপুরাতে সব নদী এবং নালাগুলি ক্যানেলগুলি এগুলিকে কিভাবে ডেভেলপ করা যায় বাঁধ দিয়ে বা খনন করে বা বিভিন্ন স্টেপ নিয়ে ডিসকাস করতে হবে ব্রহ্মপুত্র রিভার কমিশনের সঙ্গে। আমি আপনাকে যদি বলছি চাই টু আন্ডারস্ট্যান্ড আপনার অবগত আছে কিনা জানি না, আপনার কনস্টিটিউশন ভালো বড় নদী আছে কিনা আমি জানি না, তবে আমি রিকোয়েস্ট করব যে ইউ শুড অলসো টেক দ্য ইনিশিয়েটিভ। এক মাননীয় মন্ত্রী যিনি আছেন, সম্মানিত মন্ত্রী আমার ঠিক আছে, আমি ওনাকে বলবো এটা সিরিয়াসলি ব্রহ্মপুত্র রিভার কমিশন এন্ড আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের অফিসারদের নিয়ে সিরিয়াসলি দেখতে হবে। এক বন্যায় তো 33 জন গেল শোক প্রকাশ করলে, আরেক বন্যায় এর থেকে বেড়ে যাবে। প্লিজ টেক ইট সিরিয়াসলি। আপনি সিরিয়াসলি নিচ্ছেন সবাই অনেক আপনার মহতি দক্ষিণ ত্রিপুরা সব একটু সাইড হয়ে গেছে, কিন্তু সবাই করতে পারবে অনেক প্লিজ। আচ্ছা আগে সঞ্জয় বাবু আমি বলবেন, আপনি বলবেন বসে সঞ্জয় বাবু গোপালকে জানাই কালকে জিতেন্দ্র বাবু বলেছে 11টার মধ্যে ত্রিপুরা রাজ্যে শুধু চুরি নদীর ওভারফ্লো হয়নি। কেন হয়নি সবাই বলে বলে দেবো। আমরা প্রতি বছর না পড়াকে আমরা ইয়ে করেছি না এটাকে আমরা না পথে মারাই, অনেক কিছু বলেছি, পরে একসময় সবাই জেনে বলে দেবো, শুধু সরকার নির্ভর করি না। প্লিজ প্লিজ মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। গোমতী নদীর মেন সোর্স উৎস হলো আমাদের রায়নসন। তো আমি প্রত্যেকবার যেটা হয় সেটা আমার বিধানসভার মধ্যে আছে, যার কারণে আমি আজকে না বলতে পারি না। আমার বিধানসভার মধ্যে ফ্লাড যে বন্যার কারণে দুই পরিবারের 2 জন লোক মারা গিয়েছিল। তো এরপরে এখন ভূমি দশে প্রচুর বহু পরিবার ওখান থেকে উচ্ছেদ হয়েছিল। তো আমি চাই তাদের, যখন আমি ভিজিট করতাম গিয়েছিলাম তখন তাদের একটা বক্তব্য ছিল আগামী দিনে
ভাগ ভেঙে আরো ভূমিধসে যেন তাদের ক্ষতিগ্রস্ত না হয়, যার কারণে তাদের প্রিভেন্টিভ হিসেবে ওনারা বলছেন যে ওইখানে যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আমার যে বিধানসভার যে গোমতী নদীর এবং সেই ইয়ার মধ্যে, আমি মাননীয় বনমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করব ওনাদের বক্তব্যের মাধ্যমে, যেহেতু এই আশঙ্কার মধ্যে তারা আতঙ্কের মধ্যে যেহেতু আছে, আগামী দিনের যে আরো আশঙ্কা থাকে যেন ক্ষয়ক্ষতি না হয়, তো ওনাদের একটা বক্তব্য হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিকে তাদের মানে বসতি স্থাপনের জন্য অন্য আরেকটা জায়গাতে নিয়ে মানে উচ্ছেদ করে অন্য তাদের মানে যেহেতু তারা স্বীকার করছে, তাদের ইচ্ছা প্রকাশ করছে, সেটাকে যেন ভিজিট করে। আমি মাননীয় বনমন্ত্রীকে অনুরোধ করব জয়েন্ট ভিজিট করে সেই জায়গাতে যাদের এত সুবিধার জায়গাতে নিয়ে তাদেরকে বসতি স্থাপন নতুনভাবে করানো যায়, সেটার দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ। প্লিজ আর যেন কেউ এই সব পুরো কিন্তু উত্তর ধলাই গোমতী যা যা আছে সব কিছু কভার হয়ে গেছে। আমাদের গোমতী জেলা এই ফ্লাডে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে, যেটা আপনারা সকলে জানেন। বিশেষ করে আমাদের উদয়পুর শহর এবং মাতাবাড়ি বিধানসভা থেকে শুরু করে আমাদের কাকরাপুর সমগ্র জায়গায় প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের মহারানী থেকে শুরু করে কুঞ্জবন যে মেইন রোড নদীর পাশে আছে সেগুলো ভেঙে ধসধস হয়ে গেছে। এখানে আমি উদয়পুর শহরে আরো বড় ক্ষতি হতো, কারণ এই ফ্লাডের আগেই মাননীয় মন্ত্রী মহোদয় মাতাবাড়ির একটা অংশ থেকে শুরু করে সালগোড়া পর্যন্ত সেগুলোকে নদীর পাড় পাঠানোর কাজ আমাদের অনেক আগেই শুরু হয়েছে, তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের এবার আরো বেশি ক্ষতি হয়েছে যে আমাদের ব্যারেজ থেকে যে ক্যানেলটা, যেটা গোমতী নদী জল যেটা দিয়ে কৃষিকাজের জন্য আমাদের বিভিন্ন বিধানসভাগুলোতে যায়, সেই আমাদের ক্যানেলটা ভেঙে গেছে এবং এটা অনেক পুরনো ক্যানেল। এই ক্যানেলটাকে পুরো সংস্কার করতে হবে দুদিক দিয়ে। 4-5টা বিধানসভা এই সোর্স থেকে কৃষিকাজের জন্য কাজ হয়। পাশাপাশি আমি আরেকটা জিনিস আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলতে চাইবো যে ড্রেজিং এর জন্য অলরেডি প্রায় 30 কোটি টাকার উপর একটা টেন্ডার হয়েছে, যেটা মহারানী ব্যারেজ থেকে একদম সোনামুড়া পর্যন্ত সেটা পুরো ড্রেজিং হবে এবং টেন্ডার হয়ে গেছে, কাজও শুরু হয়েছে। কিন্তু এই কাজের যদি গতি আরো বাড়ানো যায় তাহলে মনে হয় ভালো হবে, এবং এই কাজটা কোন পর্যায়ে আছে এটাও যদি একটু দেখা হবে ভালো করে, তাহলে আমাদের কিন্তু আমাদের সরকার কিন্তু অলরেডি অনেকে বলেছে যে নদীর নাব্যতা বাড়ানোর জন্য বাড়ানোর কথা, কিন্তু অলরেডি কিন্তু সেটা টেন্ডারও হয়েছে, কাজও চলছে, কিন্তু তার গতি যদি আরো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। আর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো আমি একটা অনুরোধ রাখবো, জানি না আমি নতুন সদস্য ভুল হতে পারে, বাজেটে যদি আমাদের ওয়াটার রিসোর্সের যে বাজেট আমরা দেখেছি যে এইবার এই প্রথমবার দেখলাম লাস্ট বাজেটে যে 15বার যে পরিমাণ পয়সা থাকতো ওয়াটার রিসোর্সে 10 কোটি বা তারও কম, তো সেগুলো দিয়ে কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলো হবে না। তারপর দেখলাম যে লাস্ট বাজেটে কিছু অ্যামাউন্ট বেড়েছে। তো ওয়াটার রিসোর্সের বাজেটে যদি আমরা একটা এই ফ্লাড প্রোটেকশনের জন্য, যেমন আসাম গভর্নমেন্টও প্রায় 340 কোটি টাকা রাখা হয় এই প্রোটেকশনের জন্য, তো আমাদের বাজেটে যদি এই ওয়াটার রিসোর্সের জন্য টাকা রাখা হয় তবেই সমস্ত কাজগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। নাইলে আমরা বলতে পারবো টাকা কোথা থেকে আসবে, তার জন্য আগেই প্রভিশন রাখতে হবে। বাজেটে যদি রাখা যায় তাহলে যে মেইন জায়গাগুলো যেগুলো মানে ক্ষতি হয়, যেগুলো আমাদের বিভিন্ন এলাকা ডুবে যায়, সেগুলো প্ল্যান করে আমরা কাজ করতে পারবো। আমার আশা থাকবে যে রাজ্য সরকার যথেষ্ট কাজ করছে এবং পুরো বন্যাতে ভালোভাবে মোকাবেলা করেছে, আমরাও চেষ্টা করেছি, এবং আমাদের উদয়পুরের যে মাননীয় মন্ত্রী মহোদয় উনিও সারা দিন রাত জেগে যখন আমরা ফোন করেছি ওনাকে পেয়েছি, কাজ হয়েছে। মুখ্যমন্ত্রী শুরু করে সমস্ত জনপ্রতিনিধিরা ভলেন্টিয়ার সবাই কাজ করেছে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে এবং সমস্ত ভলেন্টিয়ার যারা এগিয়ে এসেছে তাদের। বাজেট মন্ত্রী তো আপনার কাছাকাছি আছে, আমি তো বলতে সঠিক পয়েন্ট মাননীয় সঠিক পয়েন্ট, এটা ওয়াটার আরো ফান্ডের দরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি ধন্যবাদ জানাবো মাননীয় সদস্য সুশান্ত দেবকে, একটা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছে এবং অলমোস্ট 17-18 জন বিধায়ক তাতে পার্টিসিপেট করেছে। শহর থেকে গ্রাম
সর্বত্র একই অবস্থা, কারো গ্লেজিং করতে হবে, কোথাও বোল্ডার ফেলতে হবে, কোথাও বাঁধ তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা ওয়াটার রিসোর্সের অধীন। এবং যেহেতু দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি প্রত্যেককে আহ্বান জানাবো আপনারা আপনাদের যে ইস্যুস সেগুলোকে রেজ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন। কারণ আজকে এই ইস্যুটা এসছে বলে সদস্যরা দাঁড়িয়েছেন এবং আলোচনা করেছেন, আমিও জানতে পেরেছি, নতুবা জানতাম। আর এবারের বন্যার যে ভয়াবহতা আমরা দেখেছি সেটা অনেক ক্ষেত্রে নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে হাওড়া বলুন, আমাদের ঘুমতি বলুন, আমাদের দেও জুড়ি, যে যাই আলোচনা তা আমাদের জুড়ি আপনার এদিকে আছে। তো সেই ক্ষেত্রে বা নদীর যে পার ভেঙে যাওয়ার সমস্ত বিষয়টি আমি বলবো আপনারা লিখুন। মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দপ্তর আজকে আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রশ্নোত্তর করবে থাকার জন্য, আমিও ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলবো যাতে ইস্যুগুলো অ্যাড্রেস করা হয় এবং বাজেটারি প্রভিশন যেন আগামী দিনে ওয়াটার রিসোর্সে না সদস্যরা খবর দেবে এখান থেকে রেকর্ড হয়েছে এটা একটা প্রিন্ট আউট করে দিলে এটা সবচেয়ে সুবিধা, তাহলে সুবিধা হবে। কারণ কখনো সত্যজন পার্টিসিপেট করেছে কখন দেবে ইজ ইম্পর্টেন্ট, যেহেতু এটা ভালো হবে। আর এখানে আমি অনেক বলতে চাই ফরেস্ট মিনিস্টারকে, আমরা ধর্মনগরের 2018 সালে ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর স্লোগান দিয়েছি। প্রতি বছর আমরা প্রচুর গাছ লাগাই, থ্রুআউট দ্য ইয়ার গাছ লাগাই এবং পুরসভাতে গাছ সভাতে আমি করে দিয়েছি। পঞ্চায়েত লেভেলে, পুরসভা লেভেলে যে কোনো বেনিফিশিয়ারি কোনো সুযোগ যদি পেলেই আগে দেখাতে হবে তো বাড়িতে গাছ লাগিয়েছে, ফটো তুলে রাখা। সদস্য মোবাইল সিনিয়র মেম্বার অনেকে যখন বৃক্ষরোপণ করেন তখন মাননীয় সদস্য মোবাইল করে একদিন। Thank you. Now, laying of papers on the table of the house. Now, the business before the house is laying a copy each of number 1. The Tribunal Land Revenue and Land Reforms. And within the allotment of land amendment rules 2024. Number 2, the Tribunal Land Revenue and Land Reforms 18th Amendment rules 2024. Number 3, the first regulations 2018 4th Amendment of Bharat University. Number 4, the regulations governing the undergraduate program. Dr. Siri Lutfan, 1, 2, land. Number 4, the regulations governing the undergraduate program in affiliated college of MBB University as per NEP 2020 and implementation of choice-based credit system undergraduate level as second regulation 2023 of MBB University. And number 5, the audit report of Sambhaga Shiksha Tripura of the year 2021-22 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Construct Department to lay a copy each of the above mentioned rules, regulations, and audit report on the table of the House. Mr. Speaker, sir, I hereby give notification to intention to lay a copy of Assembly, the Tribunal Land Revenue and Land Reforms allotment of land 9th Amendment Rule 2024 as recorded under Section 198 of the TLR and Act 1960. Second is Tribunal Land Revenue and Land Reforms 18th Amendment Rules 2024 as recorded under Section 198 of the TLR and Act 1960. And the audit report of Sambhaga Shiksha Tribunal 2018 as recorded under Section of the provisions of rules 242 within 4 of General Financial Rules GFR 2017 on the table of the House.
intention to lay up the Maharaja Vikram University. First regulation 2018 fourth amendment as required under subsection 2 and 3 of section 52 of the Maharaja Vikram University Act 2015, Tripura Act number 6 of 2015 on the table of House. Speaker sir, I hereby give notice my intention to lay a copy of resolution governing the undergraduate program in affiliated college of MBT University as per NEP 2020 and implementation of choice-based credit system undergraduate level as second resolution 2023 of MBT University as required under subsection 2 and 3 of the Maharaja Vikram University Act 2015, Tripura Act 6 of 2015 on the table of House. Now the business before the House is laying a copy of the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the financial year 2020-21. 2021, 2022, and 2023 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Power Sector Departments to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura National Assembly the annual reports of the Tripura Electricity Regulatory Commission for the financial years to 2021, 22 and 22 and 22-23 as required under Section 105 Electricity Act 2003. Now the business before the House is laying a copy of each of number 1, the 03 number of the notification issued under the Tripura State Goods and Services Act 2027, Tripura Act number 9 of 2027. Sorry, to 2017. During the period from 18 June 2024 to 30/6/2024 on the table of the House. Now I refer the Honorable Minister in charge of the Finance and Sector Department to lay a copy each of the above mentioned notification on the table of the House. Speaker sir, I beg to lay a copy each of the 3 numbers notification issued under the Chief State Goods and Services Tax Act 2017, Tripura Act number 9 of 2017, during the period from 18 June 2022 to 30/6/2024 on the table of business. Now the business before the House is laying a copy each of number 1, the annual reports of the Tripura Urban Transport Company Limited within the TUTCL for the period ended 31/3/2021 and 31/3/2022 on the table of the House. Now I request the Honorable Minister in charge of the Transport and Sector Department to lay a copy each of the above mentioned annual reports on the table of the House. Honorable Speaker sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly annual report of Tripura Urban Transport Company Limited (TUTCL) for the financial year 2020-21 and 21-22 as required under Section 395 of the Companies Act 2013. Honorable members, I request kindly to collect the copies of the rules, regulations, audit report, annual reports, notifications from the notice office of the Tripura Legislative Assembly. Presentation of Assembly Committee reports. সবার পরবর্তী কার্যসূচি হল কমিটি অন পাবলিক আন্ডারটেকিং এর 54তম প্রতিবেদন সহ উপস্থাপন। আগামী মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মা চেয়ারম্যান কমিটি অন পাবলিক আন্ডারটেকিং কমিটির 54তম প্রতিবেদন সভায় পেশ করার জন্য অনুরোধ করছি। Mr. Speaker, sir, I, the chairman of the Committee on Public Undertakings, on behalf of the committee, beg to present its 54th report on the table on the House. মাননীয় সদস্য আজকের সভায় পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ অফিস থেকে সংগ্রহ করার অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল কমিটি অন প্রিভিলেজের 47তম প্রতিবেদন সভা উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস মহোদয় চেয়ারম্যান কমিটি অন প্রিভিলেজেস কে কমিটির 47তম প্রতিবেদন সভায় পেশ করার জন্য অনুরোধ করছি।
Mr. Speaker, sir, I, the chairman of the Committee on Privileges of Tripura Legislative Assembly, on behalf of the committee, beg to present the 47th report of the committee before the House. মাননীয় সদস্যগণ, আজকে সভা পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ সমিতিকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। সভার পরবর্তী কার্যসূচি হল কমিটি অন পিটিশনসের 49তম প্রতিবেদন সভার উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়, চেয়ারম্যান কমিটি অন পিটিশনসকে কমিটির 49তম প্রতিবেদন সভা পেশ করার জন্য অনুরোধ করছি। Honorable Speaker, sir, I, the chairman of committee on petition, on behalf of the committee, beg to present the 49th report of the committee on petitions before the House. মাননীয় সদস্যগণ, আজকে সভা পেশ করা কমিটির রিপোর্টের প্রতিলিপি নোটিশ সমিতি থেকে সংগ্রহ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। Discussion on a matter of urgent public importance for short duration. সভা পরবর্তী যে ওনার কার্যের কাজ আছে 3 নম্বর আইটেমে যদি উনি আগে ডিসকাস করার সুযোগ আমি কি বলছিলাম আমি বলছিলাম শুনুন জ্যোতিবাবু, আমি বলছিলাম আপনি সকালে বলছিলেন হ্যাঁ পেশেন্টস, শুনুন শুনুন ডিসকাশন অন ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক বলতে বলা যায় কি হতে পারে পাবলিক কোনটা সাবজেক্টটা বলি আগে পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। এখন গোপাল বলছিলাম 3 নম্বর, আমরা 1 নম্বরে যাবো, নো প্রবলেম, ক্রস করে দেয় কে কে এনেছেন আমি বলে দিই আগে। ডিসকাস ম্যাটার আর্জেন্ট ইম্পর্টেন্ট নিউজ প্রথমটি দিয়েছেন মাননীয় সদস্য শিশুদীপ রায় বর্মন, বিষয়বস্তু নাইবা গেলাম। দ্বিতীয় দিয়েছেন মাননীয় সদস্য তথা বিরোধী শ্রী জিতেন্দ্র চৌধুরী মহোদয়। 3 নম্বরে দিয়েছেন তৃতীয় নোটিশে মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। এখন 2 নম্বর আছেন জিতেন্দ্র বাবু, আপনি গোপাল বাবু 1 নম্বরে চাইছেন সত্যি বাবু 1 নম্বরে, ওকে গোপাল বাবু প্রসিড। তিনটা শুরু করলেন কিন্তু গোপাল বাবু সব করে করে ফেলেছে। Mr. Speaker, our discussion on matter of urgent public importance for short duration. ধর্মনগর থেকে সাবরুম সমেত সমগ্র ত্রিপুরা রাস্তাগত অবস্থা সম্পর্কে স্যার, it is a great concern for the যে আপনি তো স্যার আপনাকে বলতে হবে না, কারণ আপনি তো ট্রাভেল করেন ধর্মনগর থেকে আগরতলা। রাস্তার অবস্থা বর্ষা আমাদের ফ্লাডের আগেও অত্যন্ত দুরবস্থা, আর ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বললাম আগরতলা হয়ে, তার বাইরে যেমন আমার একটা দরকার ছিল, আমি ভায়া অমরপুর আমি এতে গিয়েছিলাম গন্ডাসপুর, এত বাজে অবস্থা যখন গাড়িতে চলে মনে হয় ঘোড়ায় ঘুরছে, ইট ইজ সো ব্যাড। আর এই বর্ষার পরে তো কি অকাল অবস্থা, আমি বুঝতে পারি না স্যার। এখানে এই আমাদের মানে আমাদের বলতে হবে সরকার এই নতুন সরকার আছে 2018-19 পাবলিক ওয়ার্কস রোডস এন্ড বিল্ডিং, স্যার তখন বাজেট ছিল 569 কোটি 58 কোটি রোডস। তারপরে স্যার আসুন 2019 পিক বাজেট ছিল রোডস এন্ড বিল্ডিং sir, only 87 crores 9
road safety. তারপর স্যার 2020-21 roads and building budget ছিল টোটাল 796 crores 23 lakhs. তারপর হলো স্যার 2021-22 6 বছর হয়েছে সরকার। আমি কেন বলছি এই 6 বছরের বাজেটটা কেন বলছি? এই বাজেটে এই টাকা দিয়েছি, কিন্তু এগুলি প্রপার ইউটিলাইজেশন হয়েছে কিনা মাননীয় মন্ত্রীকে দেখতে হবে। ভিজিলেন্স, there should be vigilance on the department. আমি যেটা বলছি 2021 এবং 22 রোডস এন্ড বিল্ডিং এ ছিল 108 কোটি 1 লক্ষ। 2022-23 ছিল 950 কোটি 90 লক্ষ। 2023-24 10 ফাইন্যান্সিয়াল 1026 কোটি 31 লক্ষ। বর্তমান তথ্য এটা পাবলিক ওয়ার্কস আছে 1409 কোটি 80 লক্ষ। এই যে টাকা তাহলে রোডগুলোর অবস্থা এমন হলো কেন? আমি এখানে আহত করার জন্য আমরাও মাঝে মাঝে যাই এবং আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য এক্সপিরিয়েন্স ফ্রম ধর্মনগর প্রজেক্ট। জানি না এর জন্য আপনারা অসুস্থ হয়ে পড়েছেন কিনা, কারণ আপনার দেখার জন্য খেতেই হবে। এই ধর্মনগর থেকে সাবধান না গিয়ে যদি বাইরে দিয়ে যান, আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওই সেকেন্ড রোডের রতনবাবুর এলাকা দিয়ে। রতনবাবু পর্যন্ত ঠিক আছে, এই উভয় পর্যন্ত তারপরে বিরক্ত এবং রতনবাবু এলাকার পরে গিয়ে ওই যে ব্লকটা আছে ওইখানে অবস্থা তাই রোডগুলি বর্ষা হওয়াতে এটা নেশন এটা আমার মনে হয় যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে আমার মনে সরকারকে কারণ আদারওয়াইজ আপনি রাস্তা দিয়ে চলা যাবে। রমেশ বাবু আমার সঙ্গে ফাইন্যান্স মিনিস্টার, উনি একমত হলেন, রতনবাবু একমত হলেন, রতনবাবু ট্রাভেল করেন, আমাদের অন্য মন্ত্রী মহোদয়রাও একমত হলেন যে রাস্তাগুলি ভালো না। আমি গিয়েছিলাম কিছুদিন আগে পঞ্চায়েতের আগে ওই যে ফটিকরা এখানে মন্ত্রী মহোদয় আছে, ওনার এখানে যাওয়ার সময় একচুয়ালি কষ্ট না, কাজ হবে কি ভোট হলে তো কাজ হবে। তাহলে 71% উইদাউট কন্টেস্ট ক্লিয়ার হয়। এটা স্যার আনওয়ান্টেড কেউ যদি ডিস্টার্ব করে, এটা স্যার আপনি কিন্তু আমাকে টাইম দিতে হবে। আমি যেটা বলবো যে স্যার আপনি ওয়ান্টেড ডিস্টার্ব চান, আমি আপনাদের জন্য দায়ী আছে, কারণ আপনি এখানে কিন্তু নির্বাচন হয়নি ঠিক মতো আমাদের খবর আছে। যদি কোনো রাজ্যে পঞ্চায়েত নির্বাচন গাঁও পঞ্চায়েত 71% উইদাউট ইলেকশন আনকন্টেস্টেড হয়, সেটা কি বলতে হবে ইলেকশন? প্রার্থী পাবে কি করে? আপনার সাবজেক্ট হচ্ছে আসাম আরো করে পঞ্চায়েত দিতে বলবে ইউ আর ফেইল টু কন্ট্রোল না পঞ্চায়েত দিতে ঠিক আছে পঞ্চায়েত দিতে বলবে। আমি এটা যেখানে যাওয়ার দরকার গিয়েছি, the road is very bad। আমি বলবো মাননীয় মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী আছেন নাকি ডেপুটিতে আমি যাই, এখানে দায়িত্বে কে আছেন উনি নিশ্চয়ই
মাননীয় মন্ত্রী বললেন যে আপনারা লিখে দেন, আমরা লিখে দেব, কোনো আপত্তি নেই। কিন্তু একটা না দরকার কিন্তু কাজ হবে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, কিন্তু বলবো রাস্তার অবস্থা আপনাকে দিয়েই বলছি, ইউ আর দ্য উইটনেস। আপনি আসলে মনে করেন আপনি ক্যাপ্টেন না, আমি ক্যাপ্টেন বা